Assalamu alaikum. Hope everyone well. I am Muhammad Hamidul Islam, faculty at Kuwait. For any information, you can contact by this email. However, we are going through the lecture. In previous, we have two lecture, that is introduction on mechanics of solids and the theory part, that is the importance of solid mechanics and the theory analysis of internal forces and their effects. Now we are going to the problems and some short theories. So we are going through the lectures. First, were concerned about the stress. We have already know that stress is the load per unit area. However, stress mainly two types, uniform and average. Average স্ট্রেসটা কখন হবে? যখন আনইকুয়াল লোড থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, লোডটার অ্যাভারেজ নিয়ে যদি আমি ইউনিট এরিয়া দ্বারা ভাগ করি তাহলে অ্যাভারেজ স্ট্রেস পাবো। ইউনিফর্ম লোড যদি থাকে সেক্ষেত্রে আমি ইউনিফর্ম স্ট্রেস পাবো। এখন আমরা একটা সেকশন দেখি যেখানে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে। ধরে নিলাম এই একটা সেকশন, একটা আরবিটারি সেকশন, এবং যে সেকশনের সেন্ট্রয়েডটা হচ্ছে এখানে এবং ওই সেন্ট্রয়েড বরাবর একটা এক্সাল লোড পি কাজ করতেছে, সেক্ষেত্রে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে সেটা আমরা দেখি। প্রথমে দেখি যে এইভাবে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা সেন্ট্রয়েডের দিকে চলে যাবে এবং সেন্ট্রয়েড থেকে একটুখানি বেন্ড করে যাবে, এই বরাবর এদিক দিয়ে কাজ করবে। মোট কথা লোড বা ইন্টারনাল চেঞ্জটা এরকম হয়। এখন দেখি এ সেকশন, বি সেকশন আর এফ সেকশন, এগুলো হচ্ছে ইউনিফর্ম স্ট্রেস। কেন? এটাতে যদিও একটু বেন্ড, কিন্তু এটার অ্যাভারেজ নিলে ইউনিফর্ম হবে। এটা ইউনিফর্ম ইজিলি বোঝা যাচ্ছে, এটাও এফ বোঝা যাচ্ছে। তারপরে এখন দেখি ই সেকশন, এটা ভেরিয়েশন, এদিকে রেক্ট্যাঙ্গুলার প্লেন সেকশন, এদিকে ইরেগুলার সেকশন, সুতরাং এটা ভেরিয়েশন স্ট্রেস, এটা বোঝা যাচ্ছে। সিসি সেকশনে ভেরিয়েশন কেন? কারণ হচ্ছে যখন সেন্ট্রয়েডের দিকে যায় তখন স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা সেন্ট্রয়েড থেকে দূরে সরে যায়, সেক্ষেত্রে এটা নন ইউনিফর্ম স্ট্রেস। এবং ডিডি যা নন ইউনিফর্ম সেকশন, কারণ এদিকে স্ট্রেসটা স্ট্রেট লাইন, এদিকে কার্ভ করে যাচ্ছে। এটাই হচ্ছে একটা আরবিটারি সেকশনের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কীরকম হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। একটা প্রবলেম দেখি। A composite bar consists of an aluminium section rigidly fastened between a steel, aluminium and bronze section as shown in figure. একটা কম্পোজিট বার দেওয়া আছে যেখানে তিনটা সেকশনে অ্যালুমিনিয়াম, স্টিল এবং ব্রোঞ্জ আছে। এখানে ফিগার দেখানো আছে। এক্সিয়াল লোডস আর অ্যাপ্লাইড অ্যাট দ্য পজিশন ইন্ডিকেটেড। এক্সিয়াল লোডের পজিশনগুলো কি সেটা আমাকে বের করতে হবে। ডিটারমাইন দ্য স্ট্রেস ইন ইচ সেকশন, প্রত্যেকটা সেকশনে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে বা স্ট্রেসের ভ্যালুটা কী হবে সেটা আমাকে বের করতে হবে। এটা আমার ফিগার দেওয়া আছে। এখন আমি সলিউশন করতে যাচ্ছি। সলিউশন, এই ধরনের প্রবলেম সলিউশন করার শুরুতে কাজ হবে আমাকে সেকশনগুলো প্রত্যেকটা সেকশনে একটা করে, প্রত্যেকটা যে বার তার থেকে একটা করে সেকশন নেওয়া। ধরলাম এটা 1 সেকশন, এটা 2 সেকশন, এটা 3 সেকশন। এখন আমি প্রত্যেকটা সেকশনকে একটু আলাদা আলাদা করে আঁকবো। 1 সেকশনকে যদি আমি আলাদা করে আঁকি তাহলে দেখা যাবে কি 1 সেকশনে আমি এই লেফট পার্টটা কনসিডার করলাম, তাহলে 1 সেকশনের লেফট পার্ট কনসিডার করে এটাকে ফ্রিবার ডায়াগ্রামে এটা এনক্লোজড করে দিলাম। তাহলে 1 সেকশনে এইদিকে ফোর্স কাজ করতে হচ্ছে 4000 পাউন্ড। তাহলে এটাকে যদি আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, যখন আমি কোনো একটা বারের বা কোনো একটা কম্পোনেন্টের ফ্রিবার ডায়াগ্রাম ড্র করি, তখন
আসলে কি ঘটনা ঘটে সেটাকে আমি ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে এক্সটার্নাল ফোর্স দিতে হবে। এক্সটার্নাল ফোর্সের ভ্যালুটাই হবে, আমরা জানি স্ট্রেস সিগমা ইকুয়াল পি বাই এ। এই পি এর ভ্যালু হচ্ছে এইটা, যে এক্সটার্নাল ফোর্স আমি দিয়ে ইকুইলিব্রিয়ামে রাখবো সেটাই হচ্ছে পি এর ভ্যালু। আর এরিয়ার ভ্যালু অলরেডি আমার নোন, এ ইকুয়াল যেটা ব্রোঞ্জের জন্য 1.2 ইঞ্চি স্কোয়ার, অ্যালুমিনিয়ামের জন্য 1.8 ইঞ্চি স্কোয়ার, স্টিলের জন্য 1.6। হাইভার তাহলে ব্রোঞ্জ সেকশন 1 সেকশন নিলাম এবং লেফট পার্ট কনসিডার করলাম। আমি চাইলে লাইট পার্টটাও কনসিডার করতে পারি, সেক্ষেত্রেও সেম ভ্যালু আসবে। এখন তাহলে 4000 পাউন্ড এদিকে কাজ করতেছে, আর পিপিআর এটাকে যদি আমি মানে ব্রোঞ্জে পি এর ভ্যালু কত, তাহলে এটাকে যদি আমি ইকুইলিব্রিয়াম এদিকেও 4000 পাউন্ড দিতে হবে, তাহলে পিপিআর এর ভ্যালু হবে, এখানে আমি 4000 পাউন্ড পেয়ে গেলাম। এখান থেকে এপিআর মানে এরিয়া অফ ব্রোঞ্জ এই ক্যালকুলেশন করে 4000 ডিভাইড বাই 1.2 করলে 3330 পিএসআই হয়, যেটা এটা টেনশনে, এদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স, এরকম ফোর্স যদি থাকে একটার অপোজিট এবং ডিরেকশনটা যদি ডিফারেন্ট ডিরেকশনে হয়, একটার অপোজিটে যদি কাজ করে, সেক্ষেত্রে আমরা তাকে টেনসাইল ফোর্স বলি, এবং এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেবো টেনশন, টেনসাইল স্ট্রেস, অথবা ব্র্যাকেটে টি লিখে দেব। এরপরে আমরা 2 নম্বর সেকশনের লেফট রাইট পার্টও নিতে পারি, লেফট পার্টও নিতে পারি, যে পার্ট আমার সুবিধা হয়। আমি 2 নম্বর সেকশনে ধরে নিলাম আমি এই পার্টটা কনসিডার করতেছি। তাহলে এখানে অ্যাপ্লাই অলরেডি লোড আছে 4000, এদিকে 9000। তাহলে দেখি যে এইদিকে 4000 আছে, এদিকে 9000, তাহলে আমার আলটিমেটলি এদিকে 4000, এদিকে 9000, তাহলে এইদিকে এক্সটার্নাল লোড থাকছে যে 5000। আমাকে ব্যালেন্স করতে হলে এদিকে 5000 লোড দিতে হবে। মোট কথা আমি যদি একটু দেখি, দেখাই ওই কন্ডিশনের জন্যে ধরলাম এখানে এইদিকে সামেশন অফ হরাইজন্টাল করি আমি, এদিকে পজিটিভ, এইখানে দেখি এখানে লোড আছে এদিকে 4000, তার মানে -4000, আর এদিকে লোড আছে 9000 প্লাস 9000। এখন এটাকে যদি আমাকে 0 করতে হয় তাহলে কত যোগ করতে হবে, সেটা হচ্ছে মাইনাস 4000, 5000 হলে এটা 0 হয়। -4000 মানে কি, আমি ধরছি এদিকে পজিটিভ, রাইট সাইড পজিটিভ, তাহলে এই বরাবর এই যে 5000 ফোর্স, এটা এই বরাবর কাজ করবে, এই যে ফোর্সটা এদিকে কাজ করতে, তাহলে 5000 অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পেয়ে গেলাম। তাহলে এরিয়াটা ভাগ করলাম, স্ট্রেস পেয়ে গেলাম 2780। এরপরে দেখি সেকশন 3, যেটা আমি এই বরাবর নিয়েছি, তাহলে আমি এদিকে কনসিডার করব। এই সেকশনের 7000 আছে এইদিকে, তাহলে এইদিকে আমি এটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে এদিকে। তার আগে আরেকটা জিনিস বলে রাখি, এটা এই যে এদিকে আমি একটা ফোর্স দিলাম এবং এদিক থেকে কাজ করতেছে 5000 এদিকে, তাহলে এটাও কম্প্রেশনে। এখন দেখি 7000 ফোর্স কাজ করতেছে এদিক থেকে, আমি এদিক থেকে একটা এক্সট্রা ফোর্স 7000 দিলাম, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটাও কম্প্রেশনে। সিগমা স্টিল ইকুয়াল টু পি স্টিল ডিভাইড বাই এরিয়া অফ স্টিল। পি স্টিল কত, ফোর্স 7000, এরিয়া হচ্ছে 1.6, আমি পেয়ে গেলাম 4380 পিএসআই, যেটা কম্প্রেশন, এই জন্য ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি। এই প্রবলেম সলিউশন এখানে শেষ। এরপর আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখি। An aluminum rod is rigidly attached between a steel rod and a bronze rod as shown in figure. Axial loads are applied at the position indicated. Find the maximum value of P that will not exceed a stress of 140 MPa in aluminum of 190 MPa and in bronze 100 MPa.
যাই হোক, এরকম একটা কম্পোজিট বারের দেওয়া আছে, যার এরিয়া দেওয়া আছে প্রত্যেকটার, এরিয়া অফ স্টিল, এরিয়া অফ অ্যালুমিনিয়াম, এরিয়া অফ ব্রোঞ্জ, এবং সিগমা স্টিলের জন্য 140 এক্সিড করবে না, অ্যালুমিনিয়ামের জন্য 90 এক্সিড করবে না, এবং ব্রোঞ্জের জন্য 100 MPa এক্সিড করবে না, এবং যার লেন্থগুলোও দেওয়া আছে। এখন আমাকে এই প্রত্যেকটা সেকশনের এই এক্সটার্নাল ফোর্সগুলো দেওয়া আছে, সেখান থেকে পি এর ভ্যালু, ম্যাক্সিমাম পি এর ভ্যালু কত হবে এই কম্পোজিট বারের জন্য, সেটা আমাকে বের করতে হবে। এখন আগের প্রবলেমে যেটা ছিল যে এইখানে প্রবলেমটা সব এক্সটার্নাল ফোর্সগুলো সলিউশন করা, কিন্তু এই প্রবলেমের জন্য আর সেটা নেই। কীরকম, এইখানে একটা ফিক্স সাপোর্ট দেওয়া আছে, এই রিঅ্যাকশন বা মুভমেন্ট আমরা যদি ফিক্স সাপোর্ট ধরি তাহলে তিনটা ফোর্স কাজ করবে, হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং মুভমেন্ট। তাহলে সেই তিনটা ফোর্স আমাকে আগে জানতে হবে। আমরা দেখি যে সামেশন অফ ভার্টিক্যাল যদি করি, এখানে কোনো ভার্টিক্যাল এক্সটার্নাল ফোর্স নাই, সুতরাং ভার্টিক্যাল 0 হবে। ভার্টিক্যাল ফোর্স যেহেতু নাই এবং এক্সিয়াল ফোর্স, তাহলে এখানে মোমেন্টও নাই, মোমেন্ট ইকুয়াল টু 0। এখন ভার্টিক্যাল ফোর্স 0, মোমেন্টও 0। এখন সামেশন অফ হরাইজন্টাল যদি করি, তাহলে দেখেন আমি রাইট সাইড পজিটিভ ধরতেছি, তাহলে কি হবে, আমি হরাইজন্টাল ফোর্স এইচ ধরলাম, এইচ রাইট সাইডে কাজ করতেছে ধরে নিচ্ছি, তাহলে এইচ মাইনাস 4p এদিকে, প্লাস পি যেহেতু এদিকে সেজন্য প্লাস 2p এদিকে সেজন্য মাইনাস 2p ইকুয়াল 0। এইচ এর ভ্যালু আসে 5p, তাহলে 5p এই বরাবর কাজ করতেছে। এখন আমি সে আগের মতোই, আগের প্রবলেমের মতো তিনটা সেকশন, সেকশন 1 1 1 2 2, সেকশন 3 3 এবার ভাগ করে নিলাম। ধরে নিলাম ফর ব্রোঞ্জ, মোট কথা এই সেকশনের জন্য আমি লেফট পার্ট কনসিডার করতেছি, লেফট পার্ট না, রাইট পার্ট কনসিডার করতেছি। সেটা যদি হয়, এখানে একটু মিস্টেক হয়েছে, রাইট পার্ট যদি হয় সেক্ষেত্রে কোন ধরনের ফোর্স কাজ করবে, এই রাইট পার্ট এই সাইডে, তাহলে 2p এক্সটার্নাল ফোর্স আছে, তাহলে 2p যদি ফোর্স থাকে আমাকে ব্যালেন্স করার জন্য কত দিতে হবে, 2p। পরের স্লাইডে চলে যাচ্ছি। 2p ফোর্স কাজ করতেছে, তাহলে সিগমা কত, সিগমা ইকুয়াল পি বাই পি, আমরা সিগমা ইকুয়াল জানি পি ব্রোঞ্জ ডিভাইড বাই এ ব্রোঞ্জ। তাহলে এখানে আমি এক্সটার্নাল ফোর্স কত পেলাম, 2p। এখানে এরিয়া অলরেডি দেওয়া আছে 200 মিলিমিটার স্কোয়ার, সিগমা এখানে আমি পেয়ে গেলাম 100, এখানে 2p, এখান থেকে পি এর ভ্যালু আমি পাওয়া যায় 10 কিলোনিউটন। এখন এই পি এর ভ্যালু যেটা পাবো সেটা নিউটনে পাবো 10,000 নিউটন, সেটাকে আমি যদি কিলোনিউটন করি তাহলে 10 কিলোনিউটন। আমরা একটু দেখি এটা কীরকম হয় ইউনিট কনভার্সনটা। 1 প্যাসকেল ইকুয়াল টু জানি 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 মেগা প্যাসকেল ইকুয়াল টু তাহলে কী হবে 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে 10⁶ ডিভাইড বাই 10⁶ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাহলে 1 মেগা প্যাসকেল ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এই পি এর ভ্যালু যেটা পাবো সেটা নিউটনে, যেহেতু এটা মেগা প্যাসকেল এটা মিলিমিটার স্কোয়ারে আছে, সেজন্য পি এর ভ্যালুটা আমি নিউটন পাবো, সেটাকে কিলোনিউটনে কনভার্ট করে রাখলাম। এরপরে সিমিলার ওয়েতে আমি 2 নম্বর সেকশন নিলাম এবং রাইট পার্ট কনসিডার করলাম। তাহলে এদিকে 2p এদিকে p, তাহলে এইদিকে 2p আমরা সেই সামেশন অফ হরাইজন্টাল করে দেখতে পারি আবার, এদিকে 2p, তার মানে এদিকে 2p কাজ করতেছে, তার মানে মাইনাস 2p, এদিকে কাজ করতেছি p, রাইট সাইডকে আমরা পজিটিভ ধরছি, সামেশন অফ হরাইজন্টাল আমরা রাইট সাইডকে পজিটিভ ধরলাম। তাহলে এখানে মাইনাস 2p প্লাস p, তার মানে মাইনাস p। আমাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে p যোগ করতে হবে, p যোগ করা মানে কি, আমি প্লাস p লিখলাম, তার মানে এটা প্লাস pটা হবে এরকম ডিরেকশনে, তার মানে এইদিকে p দিতে হবে, তাহলে সিগমা ইকুয়াল টু p বাই এ। এখান থেকে আমি p এর ভ্যালু বের করলাম, এটা 36 কিলোনিউটন। সিমিলার ওয়েতে সেকশন 3 তে যদি আমি ধরি
সেকশন 3-তে কী হবে, ফর স্টিল আমি লেফট পার্ট কনসিডার করলাম, এদিকে আছে রিয়াকশন 5p, তাহলে এদিকে দিতে হবে 5p, এবং এখান থেকে সিগমার ভ্যালু আমি পেয়ে যাবো সিগমা ইকুয়াল টু 5p/a, এখান থেকে পি এর ভ্যালু বের করবো 14 কিলোনিউটন। এখানে লিখে দিতে হবে এটা কম্প্রেশন আছে, ব্র্যাকেটে সি লিখতে হবে, মোট কথা এরকম করে লিখতে হবে পি ইকুয়াল 14 কিলোনিউটন ব্র্যাকেটে, যেহেতু কম্প্রেশনে সি লিখতে হবে। এই মেম্বারটাও কম্প্রেশনে আছে, এটা সি লিখতে হবে, এটাও কম্প্রেশনে আছে, এটাও এখানে ব্র্যাকেটে সি লিখতে হবে। এখন আমার প্রবলেমের ছিল যে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে পি এর, সেক্ষেত্রে আমি তিনটা অ্যান্সার পেয়েছি 14, 36 এবং 10। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমি একটা জাজমেন্টের ব্যাপার আছে এখানে, যে যদি আমি 36 ম্যাক্সিমাম ভ্যালু তো দেখতেছি আমি 36, তাহলে 36 দিলে কি অসুবিধা, 36 যদি নেই তাহলে যেটা দাঁড়াবে এইখানে যদি আমি পি এর ভ্যালু 36 বসাই তাহলে স্ট্রেসের ভ্যালুটা বেড়ে যাবে। এই ব্রোঞ্জের স্ট্রেস ক্যাপাসিটি কখনোই 100 এক্সিড করবে না, সেটাই হচ্ছে আমার কন্ডিশনে দেওয়া ছিল, নট এক্সিডিং দিস স্ট্রেস। সেই ক্ষেত্রে আমি যদি 36 নিই তাহলে এটা ফেল করে যাবে, এটা ঠিক থাকবে। এখানে যদি 36 বসাই তাহলে এর স্ট্রেসও বেড়ে যাবে, এটা ফেল করে যাবে, তাহলে 36 হতে পারবে না। এখন দিকে 14 নিলে এটা ঠিক আছে, এটা স্ট্রেসের মধ্যে থাকবে, এটাও এই স্ট্রেসের মধ্যে থাকবে, কিন্তু এখানে গিয়ে ফেল করে যাবে। তার মানে লোয়েস্ট ভ্যালু যদি নিই তাহলে সবগুলো স্ট্রেস তার যে ভ্যালু আছে তার নিচে থাকবে, তার উপরে কখনোই যাবে না। সেই জন্য পি এর ভ্যালু সবসময় আমি লোয়েস্ট ভ্যালুটা নিব। এই সিমিলার একটা প্রবলেম হোমওয়ার্ক হিসেবে আমরা করতে পারি এলসিঙ্গারের বইয়ের এক্সারসাইজ 107। এখন আমরা আরেকটা প্রবলেম দেখি। A 1000 kg homogeneous bar AB is suspended from the two cables ACBD is with X section area for 100 mm square. Figure দেওয়া আছে, determine the magnitude of load P and its location on the bar. Considering the stresses in the cable AC and B is limited to 100 MPa and 50 MPa respectively. আমরা একটু ফিগারটা দেখি যে এসি এবং বিডি এই দুটা বার এখান থেকে ফিক্স সাপোর্টের মাধ্যমে দুটো ওয়্যারের মাধ্যমে ঝোলানো আছে এবি বারটাকে, যার ওয়েট 1000 কেজি এবং এর ম্যাক্সিমাম স্ট্রেস 100, এর ম্যাক্সিমাম স্ট্রেস 50 মেগাপ্যাসকেল। পি একটা লোড আছে এখান থেকে এখান থেকে ওয়াই, পি লোডটা বের করতে হবে এবং তার লোকেশনটা কোথায়, এইখান থেকে হোক এখান থেকে হোক আমাকে বের করতে হবে। আমরা একটু যদি ফিগারটা ক্লিয়ার করি তাহলে এরকম আসবে। মেগাপ্যাসকেল, সেই ক্ষেত্রে আমাকে সলিউশনের ওয়েটা কী হবে, আমাকে এই সিগমা দেওয়া আছে এই বারের এবং তার ক্রস সেকশনাল এরিয়া 400 দেওয়া আছে, সেই ক্ষেত্রে 400 মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমার এরিয়া দেওয়া আছে, আমি এখানকে লোড বের করতে পারবো, সেটা আমরা করব। তারপরে মুভমেন্ট নিয়ে অথবা সামেশন অফ পার্টিকেল অথবা ফোর্স অফ ইকুইলিব্রিয়ামের যে ইকুয়েশন আছে সেটা থেকে আমি পি ভ্যালুটা সলিউশন করতে পারবো। আমরা সলিউশনটা দেখি। এখানে এফ এসি ধরে নিলাম ফোর্স, এখানে এফ এডি হচ্ছে ফোর্স। এখন এই এফ এসি থেকে ধরলাম এক্স ডিস্টেন্স দূরে পি কাজ করতেছে এবং এ বি যে বারটা তার ওয়েট দেওয়া ছিল 1000 কেজি, যেটাকে আমি ফোর্সে যদি কনভার্ট করি জি দ্বারা গুণ করতে হবে, তাহলে 1000 ইন্টু 9.81, তার মানে 9.81 কিলোনিউটন এবং এটা 2 মিটার লেন্থের ছিল, সেক্ষেত্রে ওয়েটটা কাজ করবে 1 মিটার লেন্থ জুড়ে। এখন আমরা জানি যে সিগমা ইকুয়াল টু পি বাই এ, তাহলে পি ইকুয়াল আমরা জানি সিগমা এ, তার মানে ফোর্স ইকুয়াল স্ট্রেস ইন্টু এরিয়া।
এখানে এফ এসি যদি হয় তাহলে সিগমা ইন্টু এ, সিগমা হচ্ছে এর জন্য ছিল 100, তাহলে 100 ইন্টু 400 এর এরিয়া, তাহলে 40,000 নিউটন বা 40 কিলো নিউটন। সিমিলারলি এফপিডি এর জন্য 50 ইন্টু 400 20,000 নিউটন, 20 কিলো নিউটন। তার মানে এফএসি পাইলাম 40 কিলো নিউটন, এফএডি হচ্ছে 20 কিলো নিউটন। এখন আমরা সামেশন অফ ভার্টিক্যাল যদি করি, আপওয়ার্ডকে পজিটিভ ধরলাম, তাহলে 40, এটা 40, এটা 20, প্লাস 40 প্লাস 20 মাইনাস বি, বিটা নিচের দিকে এবং এই ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে, গ্র্যাভিটি ফোর্স যেহেতু। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম 0 ইকুয়াল 0, এখান থেকে পি পাইলাম 50.19 কিলো নিউটন। এখন আমি ফোর্সের ভ্যালুটা পেয়ে গেছি, পি এর ভ্যালুটা। এখন এটা কোথায় কাজ করতেছে? এফএসি থেকে। এফএসি থেকে বের করতে পারলে সেটা যদি আমি 2 থেকে বাদ দিই তাহলে এই পয়েন্ট থেকে বের করতে পারবো। যাই হোক, আমরা এফএসি থেকে বের করার জন্য চেষ্টা করি। তাহলে এই পয়েন্টে আমি যদি মোমেন্ট নিই তাহলে কি হবে? পি ইন্টু, এটা ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে পি ইন্টু এক্স পজিটিভ, এটাও এই ফোর্সটাও তাহলে 9.81 ইন্টু 1, এটাও পজিটিভ ক্লকওয়াইজ। এইদিকে এফএডি আমরা জানি 20, তার মানে 20 আর ডিস্টেন্স হচ্ছে 2, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ, তাহলে -20 ইন্টু 2 ইকুয়াল 0। এখানে এক্সে পাইলাম 0.602 মিটার। তাহলে এই ফোর্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম 50.19 কিলো নিউটন, এবং যেটা এই এফএসি থেকে 0.602 মিটার ডিস্টেন্সে কাজ করতেছে। আমরা এখন একটা প্রবলেম দেখব। Determine the largest weight W that can be supported by 2 wires shown in figure, যেটা এল সিঙ্গারের বইয়ের 109 নম্বর এক্সাম্পল। The stress in either wire is not exceed to exceed 30 KSI. দুইটা ওয়্যারে যার স্ট্রেস 30 KSI. The sectional cross sectional areas of wires AB and AC are 0.4 ইঞ্চি স্কোয়ার অ্যান্ড 0.5 ইঞ্চি স্কোয়ার রেসপেক্টিভলি। এবি এবং এসি এর এরিয়া দেওয়া আছে। সেক্ষেত্রে আমাকে ডাব্লিউ এর ভ্যালুটা, লার্জেস্ট ডাব্লিউ ভ্যালুটা বের করতে হবে। দিস ইজ টু মাচ সিম্পল প্রবলেম। I think all of the students and viewers of this video will done this job so easily. However, we are going to the solution. দুইটা বার এবি এবং এসি একটা ফিক্স সাপোর্ট থেকে ঝোলানো ছিল। বার বলতে ওয়্যার, সেক্ষেত্রে ওয়্যারে আমরা জানি সবসময় টেনশন হয়। তাহলে আমরা ধরে নিলাম টি এবি এবং টি এসি এবং ফ্রিবোর্ড ডায়াগ্রাম ড্র করলাম। এইটা এই হরিজন্টালের সাথে 30 ডিগ্রি এবং এটা টর্জনের সাথে 52 অ্যাঙ্গেল করে আছে এবং ডাবল ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে। আমরা দুইভাবে সলিউশন করতে পারি এই প্রবলেমটা। সাইন ফর্মুলা থেকে কি হবে? টি এবি ডিভাইড বাই সাইন 50 প্লাস 90, টি এসি হবে সাইন 90 প্লাস 30, ডাব্লিউ ইকুয়াল কী হবে? সাইন 100। এটা হচ্ছে 180, তার থেকে 30 প্লাস 50 এটা বাদ দিলে 100। যাক, সেই প্রবলেমভাবে সলিউশন করতে পারি, অথবা আমরা যে আমাদের অ্যাভেলেবল ফর্মুলা আছে ফোর্সেস অফ ইকুইলিব্রিয়াম, সেটা দিয়ে সলিউশন করতে পারি। আমরা কি করতে পারি? আমরা সামেশন অফ হরিজন্টাল করলাম, সামেশন অফ এফ এক্স ইকুয়াল 0, এর রাইট ওয়ার্ড পজিটিভ ধরলাম। তাহলে টি এসি কজ 50 এটা এই বরাবর কাজ করবে, তাহলে পজিটিভ যেহেতু রাইট ওয়ার্ড। টি এবি কজ 30 এটা এই বরাবর কাজ করবে, তাহলে নেগেটিভ ইকুয়াল 0। আর কোনো হরিজন্টাল ফোর্স নেই। তো সামেশন অফ ভার্টিক্যাল করলে কী হবে? টি এসি সাইন 50 এর উপরের দিকে আমরা আপওয়ার্ড পজিটিভ ধরছি, এবং টি এবি সাইন 30 এটা উপরের দিকে, এটাকে আমরা আপওয়ার্ড পজিটিভ ধরছি। মাইনাস ডাব্লিউটা এখানে ঠিক ওঠে না, মাইনাস ডাব্লিউ ইকুয়াল 0। আমরা যদি এই দুটো ইকুয়েশন সলিউশন করি সেক্ষেত্রে আমরা পাবো
ডাব্লিউর সাথে একটা রিলেশন TAB ইকুয়াল টু 0.6527 ডাব্লিউ এবং TAC ইকুয়াল পাবো 0.8794 ডাব্লিউ। এখন আমরা জানি সিগমা ইকুয়াল P/A, তাহলে P ইকুয়াল সিগমা এ। এখন যদি আমি AB বারের জন্য ধরি, AB ওয়ারের জন্য ধরি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 0.6527 ডাব্লিউ ইকুয়াল 30 দেওয়া ছিল তার ম্যাক্সিমাম স্ট্রেস এবং 0.4 হচ্ছে তার এরিয়া। তাহলে P ইকুয়াল আমরা জানি 0.6527 ডাব্লিউ, 0.6527 ডাব্লিউ এখানে লিখলাম এবং তার স্ট্রেস এবং এরিয়া লিখলাম। এখান থেকে আমি সলিউশন করলে ডাব্লিউ পাচ্ছি, সেফ ডাব্লিউ হচ্ছে 18.4 কিউব। এবং যদি আমি 0.8794 ডাব্লিউ এটা ইকুয়াল, যদি আমি 30 আমরা যদি TAC এর এই ক্ষেত্রে ডাব্লিউ ভ্যালুটা বের করতে চাই তাহলে লিখতে হবে 0.8794 ইকুয়াল 30 ইন্টু 0.5, সেক্ষেত্রে ডাব্লিউ ভ্যালুটা আসবে 17.1 কিউব। তাহলে আমি সবসময় বলছি যদি আমি হায়ার ভ্যালুটা নিই ডাব্লিউ এর, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে স্ট্রেস ঠিক থাকবে AB বারের ক্ষেত্রে, কিন্তু AC বারে গিয়ে ফেল করবে। এবং যদি আমি লোয়ার ভ্যালু নিই তাহলে সব সময় AC এবং AB দুইটা বারের জন্য স্ট্রেস এক্সিড করবে না। সেজন্য আমি সবসময় সেফ লোড, যেহেতু ডাব্লিউর ভ্যালু যেটা লোয়েস্ট ভ্যালু সেটা নিলাম 17.1 কিউবস। This is the end of the lecture 3. I think all of the viewers of this video enjoy much more enjoyed, and keep me in your prayer for the further videos. And for if you have any suggestion to improve this video and the quality of video, you can contact by Facebook, www.facebook.com/HamidCkuwait. Thank you very much for hearing this video. Keep in touch.